আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলবো আগে বাদাম খাওয়া শেষ করে নেই। তারপর দুজনে বাদাম খেতে লাগলাম আর ভাবতে লাগলাম ছবি দেখাবো নাকি ভিডিও। না, ছবি দেখালে মনে করবে এডিট করে এরকম করেছি। ভিডিও দেখাবো তাহলে বিশ্বাস করবে। আমি দেখাবো না, তাহলে মনে করবে আমি নিজে তাদের ভালোবাসা ভাঙতে এরকম করছি। তাই একটা ফেক আইডি থেকে মেসেজ করে পাঠিয়ে দিব, তাহলে আর বুঝতে পারবে না। হঠাৎ সাহার ধাক্কায় বাস্তবে ফিরলাম। তোমাকে এতক্ষণ ডাকতেছি, তুমি কোথায় হারিয়ে গেলে? না কিছু না, কি বলবে বলো। আগে তুমি দাঁড়াও। আবার দাঁড়াতে হবে? হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ালাম, এবার বলো। চোখ বন্ধ করো। ওকে, চোখ বন্ধ করলাম। তারপর সাফা যেটা বলল আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারি না। রাসেল, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে প্রথম যেদিন কলেজে দেখি সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। এই জন্য তোমার সাথে আগে বন্ধুত্ব করছি। তারপর তোমার আর সাদিয়ার প্রেম কাহিনী শুনে আমার অনেক খারাপ লাগছে। পরে ভাবলাম তোমাকে সব কষ্ট ভুলিয়ে দিয়ে তোমাকে আমি আপন করে নেব। প্লিজ রাসেল, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আই লাভ ইউ রাসেল। আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। মেয়েটা আমাকে এত ভালোবাসে। তারপর আমি বললাম, সাফা আমাকে তুমি 2 দিনের সময় দাও, তারপর তোমাকে আমি জানাবো। ঠিক আছে দিলাম, কিন্তু উত্তর যেন হ্যাঁ পাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এখন চলো, অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে চলো। তারপর পার্ক থেকে বেরিয়ে এসে গাড়ি করে সাফাকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে দুপুরের খাবার খেতে গেলাম। টেবিলে গিয়ে বসলাম। সাদিয়া দেখি মনমরা হয়ে বসে আছে। তার চিন্তা করে আমার লাভ নেই। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠতেই আমার মেজাজটা খারাপ হয়ে গেল। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। ঘুম থেকে উঠতে দেখি সাদিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। তখন সে চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে নিচে ফেলে দিলে কেন? তোর সাহস কি করে হয় আমার বুকের উপর ঘুমানোর? আমি আমার ভালোবাসার বুকে ঘুমিয়েছি, এখানে সাহসের কি আছে? ভালোবাসা? তোর মতো মেয়ে আমাকে ভালোবাসে? তুই হাসালি আমাকে। তোর মতো চরিত্রহীন মেয়েকে আমি ভালোবাসবো না। আরে তোকে বিশ্বাস করে আবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই আবার ধরে রাখতে পারলি না। আরে তোকে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তোর মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে না, শুধু তোকে নিয়ে ঘুরতে আর রাত কাটাতে পারে। আমি মানছি তোমাকে আমি আবার ধোঁকা দিয়েছি, কিন্তু এখন তো আবার তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমাকে আবার আপন করে নাও। তোর মতো পতিতা মেয়ে আমার হাত ধরতে পারে না। এখন আমি আর তোকে ভালোবাসি না, এখন আমি তোকে ঘৃণা করি। মনে করেছিলাম তোকে কিছুদিন কষ্ট দিয়ে আবার আপন করে নিব। তোকে এটা বোঝাইতে চাইছিলাম ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে, কিন্তু তুই তার আগে আসিফকে আপন করে নিলি। আমি মনে করছি তুমি আমাকে এখন আর ভালোবাসো না, তাই কিছুদিন ধরে আসিফ আমাকে আবার ভালোবাসার কথা বলেছে, তাই আর না করে রাজি হয়ে গেলাম। কিন্তু আসিফ যে এত খারাপ তা আমার জানা ছিল না। বিকেলে বাসায় আসতে শাওন আমাকে একটা ভিডিও দেখাইছে, ওটা দেখে আমার মাথা গরম হয়ে যায়। তারপর তাকে সব জায়গা থেকে ব্লক করে দিছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে এখন ভালোবাসি না, আমি একজনকে ভালোবাসি, আমাকে প্রপোজ করেছে। আমি বলছি 2 দিন পর জানাবো। তুই ছেড়ে যাওয়ার পর ওই মেয়েটা আমার পাশে এসে দাঁড়াইছে, তাই আমি ভাবলাম রাজি হয়ে তাকে আপন করে নিব। ও তোর মতো চরিত্রহীন মেয়ে না, তুই কোনোদিন আমার সামনে আর আসবি না। ঠিক আছে, আর আসবো না। শুধু একটা কথা বলে যাই, তুমি আমাকে চরিত্রহীন বলছো না? আমি আসিফের সাথে কোনো খারাপ কাজ করি নাই, শুধু তাকে জড়িয়ে ধরা ছাড়া আমাদের মাঝে কোনো কিছুই হয়নি। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি তো রিহা নেহা তাদের গা ঘেঁষে ঘেঁষে কথা বলেছো, আমি কোনো সময় তোমাকে কিছু বলেছি? বলো আমাকে। তারা আমার বন্ধু ছিল। তাহলে আমাকে তুমি আমার বন্ধুদের সাথে এভাবে কথা বলতে দেখে তুমি রেগে গেলে কেন? একটা কথা শুনো, বন্ধুদের সাথে গা ঘেঁষে কথা বললে ওটাকে খারাপ বলে না, এটাকে বন্ধুদের ভালোবাসা বলে। আর তুমি আমাকে বন্ধুদের সাথে গা ঘেঁষে কথা বলতে দেখে আমাকে চরিত্রহীন উপাধি দিলে, তাহলে তুমিও তো একটা চরিত্রহীন। একটা থাপ্পড় দিয়ে বললাম, তুই আমাকে চরিত্রহীন বলছিস? কলেজে এমন কোনো ছাত্রছাত্রী বলতে পারবে না রাসেল খারাপ। আর তুই তো কলেজে আসিফকে জড়িয়ে ধরে বাইকে বসে কলেজ থেকে বের হয়ে গেলি। কলেজের সকল ছাত্রছাত্রী জানে কে ভালো কে খারাপ। ও, এখন তোমাকে চরিত্রহীন বলাতে তুমি রেগে গেলে? আর যখন আমি সামান্য জড়িয়ে ধরাতে আমাকে চরিত্রহীন মেয়ে বলেছিলে, তখন আমার ভেতরে ফেটে পড়ে গেল। ওকে ঠিক আছে, আমি আর তোমার সামনে আসবো না, তোমার থেকে অনেক দূরে চলে যাব। পারলে এই চরিত্রহীন মেয়েটাকে ক্ষমা করে দিও।
আমি খাটে বসে ভাবতে লাগলাম, সাদিয়া তো মিথ্যা কিছু বলে নাই, বন্ধুদের মধ্যে জড়িয়ে ধরতেই পারে। এটাকে আমি খারাপ হিসেবে নিলাম, কিন্তু সেটা না হয় বাদ দিলাম। আসিফের সাথে এটা আমি কিভাবে মেনে নেই? ও, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। আমি সাফাকে তাদের বাড়ি দিয়ে আসতে শাওনকে ভিডিওটা মেসেজ করে পাঠিয়ে দিয়ে বলে দিলাম সাদিয়াকে দেখানোর জন্য, আর আমার নাম বলতে না করেছিলাম। সব চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হয়ে বাসার বাহিরে চলে আসলাম। রাফিকে ফোন দিয়ে আসতে বললাম। রাফি এখন আবার সাদিয়া আমার জীবনে আসতে চায়। এখন আমি কি করব? হঠাৎ করে আবার তোর জীবনে আসতে চাই কেন? এখন তো তার আসিফ আছে। না, এখন আর আসিফ নাই। কেন, কি হয়েছে? তাহলে শোন। তারপর পার্কে হতে বাসায় কি হয়েছে সব বললাম। এই হচ্ছে কাহিনী। এবার বুঝুক ভালোবাসার মানুষ কষ্ট পেলে কেমন লাগে। মানুষ একবার ভুল করে, তাই বলে দ্বিতীয়বার ভুল করবে? তুই ঠিক বলছিস। তার আগে ওই আসিফকে একটা শিক্ষা দিতে হবে। মেয়েদের নিয়ে খেলা করার ফল তাকে বুঝিয়ে দিব। এখন তুই কি করবি? আগে আসিফকে শিক্ষা দিয়ে নিই, তারপর ভেবে দেখব কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যা কিছু করবি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিস। ওকে, এখন বাসায় চলে যাই, পরে এসব নিয়ে ভাবা যাবে। ঠিক আছে, চল। তারপর রাফিকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে কিছুক্ষণ পরে খাবার খেতে চলে গেলাম। টেবিলে গিয়ে দেখি সাদিয়া নাই। ভালো হয়েছে, তাকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। মেয়েটা কিছুদিন ধরে দেখি মনমরা হয়ে থাকে, ঠিকমতো খাবার খায় না। কি হয়েছে তুই বলতে পারবি? আমি কি করে বলবো? আমি কিছু জানি না। এভাবে না খেলে তো অসুস্থ হয়ে যাবে। তুই একটু দেখ না বাবা, কি হয়েছে মেয়েটার। আমি পারবো না, তোমার ইচ্ছে হলে তুমি দেখো। তুই এভাবে কথা বলছিস কেন? এর থেকে ওই মেয়ের জন্য ভালো ব্যবহার আসে না। জানি না তোদের আবার কি হলো, এভাবে তো মেয়েটার কোনোদিন ছিল না। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখি সাফা অনেকগুলো কল দিছে, তাই আমি ফোন দিলাম। হ্যালো রাসেল, কেমন আছো? আর তোমাকে এত ফোন দিলাম, ধরলে না কেন? আস্তে আস্তে বাবা, সব একসাথে বললে কোনটার উত্তর দিব? আমি খাবার খেতে গিয়েছিলাম। খাবার খেয়ে রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখি তোমার অনেকগুলো কল, তাই তোমাকে ফোন দিলাম। ও আচ্ছা, তা কি করো? কি আর করব, খাবার খেয়ে এসে তোমার সাথে কথা বলছি। ও, তা আমার ব্যাপারটা নিয়ে কি ভাবছো? সময় হলে বলবো। উত্তর যদি হ্যাঁ না হয় তাহলে তোমার খবর আছে। আচ্ছা তাই নাকি? তা তুমি কি করো? খাবার খেয়েছো? খাবার খেয়ে এসে তোমার সাথে কথা বলছি। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে 2টা দিন চলে গেল। এই 2 দিনে সাদিয়া আমার সামনে আসে নাই। সব সময় নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে। আব্বু অনেকবার জিজ্ঞেস করেছে সাদিয়াকে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলছে না। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসতেই সাদিয়া আমার সামনে আসলো। তুই আমার সামনে কেন আসলি? রাসেল, আমাকে কি আরেকটিবার ক্ষমা করে দেওয়া যায় না? আমি আর থাকতে পারছি না তোমাকে ছাড়া। তোমাকে ছাড়া আমি মরে যাব। তুই মরে গেলে আমার কিচ্ছু যায় আসে না। আমি মরে গেলে তুমি খুশি হবে? আমি অনেক খুশি হব। আমি একটা প্রতারক থেকে মুক্তি পাবো। ওকে, তাহলে তোমার নিজের হাতে আমাকে মেরে ফেলো। তোমার হাতে মরতে পারলে আমার সব কষ্ট চলে যাবে। আর যদি মারো তাহলে আমি তোমার সামনে বিষ খেয়ে মরে যাব। তোর যা ইচ্ছে কর, আমাকে যেতে দে। আমি জানি তুমি কোথায় যাচ্ছ। প্লিজ, তুমি ওই মেয়েকে ভালোবেসো না। সাফা মেয়েটা অনেক খারাপ। আমি নিজের চোখে দেখেছি সাফা অন্য একটা ছেলের সাথে বসে কফি খেতে রেস্টুরেন্টে। তোর সাহস কি করে হয় সাফার নামে মিথ্যা কথা বলতে? তোর থেকে সাফা অনেক ভালো মেয়ে, সব সময় আমার খেয়াল রাখে। তোকে ভালোবেসে আমি অনেক কষ্টে ছিলাম, কিন্তু সাফা আমার কষ্টের সময় আমার পাশে দাঁড়ায়। অনেক ধৈর্য ধরেছি, আর না। আমি চেয়েছিলাম তুমি আমাকে কতখানি ভালোবাসো, কিন্তু তোমার মনে আমার জন্য ভালোবাসা নেই। আজকে তোমাকে একটা সত্যি কথা বলি। কি সত্যি কথা? তারপর সাদিয়া যেটা বলল আমি তো শুনে অবাক হয়ে গেলাম। মেয়েটাকে আমি অনেক খারাপ মনে করছি। এবার শুনুন সাদিয়া কি বলল। তুমি কি জানো তোমাকে আমি কখন থেকে ভালোবাসি? কখন থেকে? তোমার মনে আছে তোমার বন্ধুরা মিলে একবার সিলেট চা বাগানে ঘুরতে গিয়েছিলে? তুমি জানলে কিভাবে? আমরা বান্ধবীরাও মিলে ওই দিন সিলেটে গিয়েছিলাম আমাদের কলেজ থেকে। আর আমি তোমাকে চা বাগানে ঘুরতে দেখে আমার অনেক ভালো লাগে। আমি শুধু তোমার পিছু পিছু ঘুরতাম। তোমার হাসি, চলাফেরা, কথাবার্তা আমার অনেক ভালো লাগে। আমরা 3 দিন ছিলাম সিলেটে। ওই 3 দিনে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বলতে পারবো না। যখন নিজ বাড়িতে ফিরে আসবো তখন আমাকে অনেক কষ্ট হয়েছে। তোমার পিছু পিছু ঘুরে তোমার অনেকগুলো ছবি তুলে রাখলাম। বাড়িতে তোমার কথা মনে পড়লে তোমার ছবির দিকে তাকিয়ে থাকতাম। আচ্ছা, তা না হয় বুঝলাম। তাহলে নিজ বাড়ি ছেড়ে ঢাকায় কেন ভর্তি হলে? আর আমি যে এই কলেজে পড়ি তুমি জানলে কি করে? আমি জানতাম না যে তুমি এই কলেজে পড়ো। আমার ভালো লাগছে না পড়ালেখা।
শুধু তোমার কথা ভাবি, তাই আব্বুকে বললাম আমি ঢাকায় ভর্তি হব। যদি তোমাকে ঢাকায় পাই তাহলে আমার মনের কথা বলে দিব। তারপর আব্বু তার বন্ধুর বাসায় পাঠিয়ে দেয়। আব্বুর বন্ধু আমাকে তোমার কলেজে ভর্তি করিয়ে দেয়। আমি কল্পনাও করতে পারিনি তোমাকে এত তাড়াতাড়ি পেয়ে যাব। যখন শুনলাম তুমি কারোর সাথে প্রেম তো দূরের কথা, কোনো মেয়ের সাথে কথা বলো না, শুধু রিয়া আর রাফি জয় ছাড়া, তখন আমি অনেক খুশি হয়েছি। তারপর তোমার সাথে বন্ধুত্ব করে তারপর তোমাকে ভালোবাসার কথা বলে দিলাম, আর তুমি রাজি হয়ে গেলে। আচ্ছা তা নয় বুঝলাম, তাহলে আমার সাথে প্রতারণা করছো কেন? আমি তোমার সাথে কোনো প্রতারণা করছি না, আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতখানি ভালোবাসো। আমি তোমাকে ছেড়ে গেলে তুমি কি করো তা দেখার জন্য তোমার থেকে সরে গেলাম। আর তুমি দেখছো প্রথম তোমার কাছ থেকে চলে যাওয়ার আসিফের কথা বলতে, তখন আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। দেখি তুমি কি করো। আর যেদিন তুমি আমাকে আমার বাবাকে বাঁচালে, ওই দিন যখন জানতে পারলাম তুমি আমার ফুফাতো ভাই, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা প্রথমবারে না হয় আমার ভুল হয়েছে, তাহলে দ্বিতীয়বার ওইটাকে তুমি কি বলবে? আসিফকে জড়িয়ে ধরা, তার সাথে ঘোরাফেরা, সন্ধ্যায় বাসায় আসা, এটার মানে কি? আমি জানি আসিফ খারাপ ছিল আগে, এখন সে ভালো হয়ে গেছে। তুমি জানো আসিফকে? জানি। আসিফ হলো আমাদের অফিসের ম্যানেজারের ছেলে। তুমি কি জানো আসিফের বিয়ে ঠিক হয়ে গেছে? না। তুমি কি জানো কোন মেয়ের সাথে আসিফের বিয়ে ঠিক হয়ে আছে? না। আসিফের বিয়ে ঠিক হয়ে আছে সাফার সাথে। কি? অবাক হচ্ছ তাই না? তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। তাদের প্রেম ফেসবুক থেকে। তারপর সাফা তাদের পরিবারকে জানায় তাদের ভালোবাসার কথা। তারপর তার পরিবার আসিফের পরিবারের সাথে কথা বলে তাদের বিয়ে ঠিক করে রাখে। তাদের পড়ালেখা শেষ হলে বিয়ে হবে। তুমি এত কিছু জানো কিভাবে? তুমি জানো সাদিয়া হচ্ছে আমার কলিজার টুকরো একমাত্র বান্ধবী। আমরা দুজনে একসাথে ছোট থেকে বড় হয়েছি, একসাথে পড়ালেখা করেছি। কিন্তু আমি তোমাদের দুজনকেই কোনো দিনও তো একসাথে দেখি নাই কলেজে। আমরা দুজন কলেজে একসাথে চলি না। আমি প্রতিদিন সাফার মামার বাসায় যাই আর আসিফ আমাকে নিয়ে যায়। তখন আমি আর সাফা কিছুক্ষণ আড্ডা দিয়ে আমার বাসায় চলে আসি। কই সাফা তো আমাকে কিছু বলে নাই। ওকে, তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি সাফাকে কল দাও। কল দিয়ে বলবে তুমি কি সাদিয়াকে চিনো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি সাফাকে ফোন দিলাম। 2-3 বার রিং হওয়ার পর ধরলো। হ্যালো। এই তুমি কোথায়? তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করে আছে পার্কে। আচ্ছা সাফা, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? বলো কি কথা? সত্যি করে বলতে হবে কিন্তু। আচ্ছা বাবা বলবো, কি কথা জানতে চাও? সাদিয়াকে তুমি চিনো? তোমার সাথে কি আগে থেকে পরিচয়? সাদিয়া আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ছোট থাকতে একসাথে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করছি। তাহলে আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম তুমি সাদিয়াকে ছেড়ে অন্য মেয়ের সাথে প্রেম করো নাকি, তাই তোমার সাথে প্রেমের অভিনয় করতে গিয়েছিলাম। কিন্তু তুমি আমাকে 2 দিন সময় দিয়ে দিলে। তুমি জানো সাদিয়া তোমাকে পরীক্ষা করার জন্য এমন করেছে। মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ মেয়েটাকে কষ্ট দিও না। সাদিয়ার সাথে আসিফের কোনো সম্পর্ক নেই। আসিফ আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি জানি তুমি বলবে আসিফ ছেলেটা অনেক খারাপ, কিন্তু আমি জানি সে এখন অনেক ভালো হয়ে গেছে। কিন্তু তুমি যেদিন আমাকে প্রপোজ করেছো পার্কে, ওই দিন আমি আসিফকে দেখলাম একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। তুমি ঠিকই দেখেছ। তুমি জানো মেয়েটা কে? মেয়েটা হচ্ছে আসিফের ছোট বোন তানিশা। ওই দিন আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যাওয়াতে বাসায় চলে আসলাম। বাসায় এসে আসিফকে ফোন দিয়ে বাসায় চলে যেতে বললাম। তার মানে আসিফের সাথে সাদিয়ার কিছু হয় নাই? আরে তুমি বোঝো না, যে মেয়ে তোমাকে ভালোবাসে, একসাথে থাকে, তোমাকে কিস করে, তোমাকে ছাড়া একদিন ঘুমাতে পারে না, সে মেয়ে তোমাকে কিভাবে ভুলে অন্য ছেলেকে ভালোবাসতে যাবে? আমি আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম। আমি গিয়ে সাদিয়ার পা ধরে কান্না করে বলতে লাগলাম, সাদিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক অপমান করছি, তোমাকে চরিত্রহীন বলছি, তোমাকে পতিতার সাথে তুলনা করছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। সাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে পরীক্ষা করতে গিয়ে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে যদি পরীক্ষা না করতাম তাহলে তুমি আমাকে এসব কথা কোনো সময় বলতে না। আমারই ভুল ছিল। আচ্ছা আমি তোমাকে মাফ করে দিলাম, এবার তুমিও আমাকে মাফ করে দাও। আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার না এখন খেতে মন চায়। না করছে কে? বলতে দেরি আমার ঠোঁটের উপর হামলা চালাতে দেরি হয় নাই। আমার ঠোঁট এমনভাবে কিস করছে মনে হয় 1 বছরও করে নাই। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলাম। মন ভরেছে নাকি আরো লাগবে? তোমাকে সারা জীবন কিস করলেও আমার মন ভরবে না। ও তাই নাকি? আচ্ছা সকালে নাস্তা খেয়েছো? না এখনো খাই নাই, কিন্তু এখন আর খাওয়া লাগবে না। তোমার ঠোঁটের
কিস পেটে ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে গিয়ে রেডি হয়ে আসো। আমরা আজকে বাহিরে নাস্তা করে পুরো ঢাকা শহর ঘুরবো। ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি। বলে সাদিয়া চলে গেল। আমি বসে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর সাদিয়া আমার রুমে আসলো। তাকে দেখে আমি আবার প্রেমে পড়ে গেলাম। তো যাই হোক, আমি আর সাদিয়া বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে নাস্তা করে পুরো ঢাকা শহর ঘুরে রাতে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে এখন আমার পড়ালেখা শেষ করে এখন আমি আব্বুর সাথে অফিস সামলাতে ব্যস্ত থাকি। আমার আর সাদিয়ার ভালোবাসা আগের থেকে এখন অনেক মজবুত হয়েছে। দেখতে দেখতে আমার আর সাদিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। সবাই জানে আমার আর সাদিয়ার ভালোবাসার কথা। সবাই অনেক খুশি আছে। আজ আমার আর সাদিয়ার গায়ে হলুদ, দুজনে একসাথে বসানো হয়েছে। সবাই মেহেদি লাগিয়ে দিয়ে গেল। আমার আর সাদিয়ার বিয়েতে সাফা আর আসিফ এসেছে। তাদের বিয়ে হয়ে গেছে 1 মাস আগে। রাফিয়া নেহার বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে। ও আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, জয় আর রিয়া দুজন দুজনকে অনেক আগে থেকে ভালোবাসে, কিন্তু আমরা বলতে পারবো না। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা আমাকে জোর করে ঢুকিয়ে দিল বাসর ঘরে। বাসর ঘরে ঢুকে দেখি সাদিয়া লম্বা ঘোমটা দিয়ে খাটে বসে আছে। আমাকে ঢুকতে দেখে খাট থেকে নেমে আমার পা ধরে সালাম করতে গেলে আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। তারপর দুজনে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে খাটে গিয়ে বসলাম। আমি সাদিয়ার ঘোমটা তুলে দেখি সাদিয়াকে আজকে অনেক সুন্দর লাগছে। অমন করে কি দেখো? তোমাকে। কেন, আগে বুঝি দেখো নাই? দেখছি, কিন্তু আজকে তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। তাই বুঝি? হুম। আমার একটা ছেলে চাই তোমার মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে হাসপাতালে গিয়ে নিয়ে আসবো। কুত্তা, হারামি, ইতর, বদমাইশ! আমি কি তোকে বলছি আমাকে হাসপাতাল থেকে ছেলে এনে দিতে? আমি তো তোমার সাথে মজা করছিলাম। দাঁড়া, মজা আমি বার করছি। বলে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার বুকের উপর কিল ঘুষি দিতে লাগলো। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর তাকে বিছানায় ফেলে দিয়ে গলায় গালে কিস করতে লাগলাম। তারপর পেটের কাপড় সরিয়ে কিস করতে লাগলাম। কিছুক্ষণ পর সাদিয়া কেঁপে উঠে আস্তে আস্তে তার শরীরের কাপড় খুলে ফেললাম। তার পেটে আঙুল দিয়ে চারপাশে ঘোরাতে লাগলাম। আস্তে আস্তে পেটের নিচের দিকে যেতে লাগলাম। ও মা, অন্ধকার হয়ে গেল, আর কিছু দেখা যায় না। আপনারা এখন আসতে পারেন। বাকিটা বিয়ে করে বাসর ঘরে জেনে নেবেন। কেমন হলো জানাবেন। আমি একজন নতুন লেখক, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গল্প লিখি আমার মনের অনুভূতি থেকে, বাস্তবের সাথে কোনো মিল নেই। সবাই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন গল্পটা কেমন লাগলো। সবাই পুরো গল্পের সাথে থাকার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। ভালোবাসা অবিরাম।